দিল্লিতে ঠিকানাহীন তৃণমূল। এতদিন সাংসদ পার্থ ভৌমিকের বাংলোয় ছিল ঘাসফুলের কার্যালয়। এখন বেসুরো পার্থ, আর সেই পার্থর আবেদনে সাড়া দিয়ে তাঁকে বাংলোর বদলে ফ্ল্যাট দিয়েছে লোকসভা সচিবালয়। ফলে রাজধানীতে কার্যত ঠিকানাহীন তৃণমূল। ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন খান খান, দলের লাগাম কার কাছে তাই নিয়ে রোজ নতুন জল্পনা। এই পরিস্থিতিতে এবার টানাটানি মাথার ছাদ নিয়েও দিল্লিতে তৃণমূল এখন ঠিকানাহীন। 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড, একেবারে লুটেন্স দিল্লির হাই প্রোফাইল এলাকা। কর্তব্য ভবনের ঠিক উল্টো ফিটের এই টাইপ 6 বাংলোই গত প্রায় 1 বছরের মতো সময়কাল ধরে ছিল তৃণমূলের কার্যালয়। এই যে বাঁদিক এবং ডান দিকে যে লোহার বিমগুলো দেখতে পাচ্ছেন, সেখানেই জলজল করত তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবং এই বাড়িটি যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই বিষয়কে ব্যক্ত করার জন্য বার্তা। তৃণমূল কংগ্রেসের যাবতীয় কার্যকলাপ দিল্লি থেকে মূলত চলতো এই বাড়ি থেকেই। 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড। কদিন আগেও এখানে চোখে পড়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আজ সেখানেই তালা। এই বাড়িতেই ছিল দিল্লিতে তৃণমূলের অফিস। তবে এই বাড়ি সরাসরি তৃণমূলের নামে অ্যালট করা ছিল না, এটা ছিল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে, যিনি এখন বেসুরো সাংসদদের শিবিরে। পার্থর আবেদনের ভিত্তিতেই তার বাংলো ফিরিয়ে নিয়েছে লোকসভার সচিবালয়। পরিবর্তে তাকে দেওয়া হয়েছে টাইপ 7 এই ফ্ল্যাট। ফলে এখন তালা পড়েছে এই বাড়িতে। দিল্লিতে ঠিকানা হারিয়েছে তৃণমূল। টাইপ 7 ফ্ল্যাট অ্যালট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই বাড়ি খালি করে দেওয়ার কথা। ফলে কার্যত তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় ছিল, সেই কার্যালয়ে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এখন তালাবন্ধ পরিস্থিতি। এটাই হুগলি অ্যাপার্টমেন্টের 501 নম্বর ফ্ল্যাট। লোকসভার সচিবালয়ের নোটিশ অনুযায়ী এটাই এখন পার্থ ভৌমিকের নতুন ঠিকানা। 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডের বদলে এই 25 তলার বহুতল হাই প্রোফাইল আবাসনে বাড়ি পেয়েছেন, ফ্ল্যাট পেয়েছেন পার্থ ভৌমিক, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ পার্থ ভৌমিক। 5 BHK, তার সাথে সার্ভেন্টস কোয়ার্টার এবং তার সঙ্গে রয়েছে আলাদা করে অফিস। এই ফ্ল্যাটেই এসে ওঠার কথা পার্থ ভৌমিকের। 5 বেডরুম প্লাস স্টাফ অফ কোয়ার্টার এবং আলাদা করে অফিস রয়েছে এই টাইপ 7 ফ্ল্যাটের মধ্যে। এবং এই ফ্ল্যাটের বিশেষত্ব হচ্ছে এটা হাই সিকিউরড এলাকার বহুতল আবাসন, এবং এখানেই একাধিক বিজেপি সাংসদদেরও, এমনকি ঠিক এর নিচের ফ্লোরেই বিজেপির সাংসদ মনোজ টিগ্গারও কিন্তু ফ্ল্যাট রয়েছে। সেখানেই 501 নম্বর ফ্ল্যাট অ্যালট করে দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে। নতুন তৈরি এই ফ্ল্যাটে মোট 5টি বেডরুম, সাংসদ ও তার পরিবারের জন্য 3টি রুম, অতিথিদের জন্য 2টি ঘর, রয়েছে ডাইনিং এবং ড্রয়িং রুম। রাজধানীর রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তাদের মতে দিল্লিতে বাংলো থেকে পার্টি অফিস চালানো সুবিধাজনক, কারণ এই বাংলোগুলো হয় রাস্তার পাশে। ফলে অতিথিদের গাড়ি এসে সোজা ঢুকে যেতে পারে বাড়িতে। কে আসছেন, কখন আসছেন সে বিষয়ে গোপনীয়তা রক্ষা করা সহজ। বাড়ির দরজার সামনে দলীয় কর্মী সমর্থকেরা ভিড় করলেও আশপাশের বাসিন্দাদের তেমন অসুবিধায় পড়তে হয় না। কিন্তু এই আবাসনের পরিস্থিতি আলাদা। সেখানে অসংখ্য ফ্ল্যাট থাকে, নিরাপত্তা বেষ্টনী থাকে, ফলে রাজনৈতিক কর্মকাণ্ডের গোপনীয়তা বজায় রাখা কঠিন। পার্থ ভৌমিকের আবাসনে তো আবার অনেক বিজেপি সাংসদও থাকেন। হাই প্রোফাইল ফ্ল্যাটে প্রথমে সুরক্ষার একটি প্রাচীর পেরোতে হবে, এন্ট্রি গেট রয়েছে যেখানে সিকিউরিটি অফিসার্সরা রয়েছে, এবং তারপর এই সিকিউরিটি ঘেরাটোপ পেরোনোর পর পৌঁছাতে হবে রিসেপশন এরিয়ায়। রিসেপশন এলাকায় গিয়ে সাংসদ, তার সহকারী বা অন্য কারোর তরফ থেকে সবুজ সংকেত আসলে তারপরেই গেট থেকে মিলবে ওপরে ওঠার অনুমতি। এমন আবাসনে সাধারণ কর্মী সমর্থকদের আসা যাওয়ার সুযোগও কম, কারণ ভিড় করা যায় না। আইন শৃঙ্খলার দায়িত্বে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ।
একদিকে তার নিরাপত্তা সুনিশ্চিত হলো এবং অন্যদিকে তৃণমূলের কর্মী যারা রয়েছেন সাধারণ কর্মী তাদের এখানে পৌঁছানোর পথও আটকে দেওয়া হলো। এবার তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে তার ভবিষ্যৎ কি হবে, নাকি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিন্নমূল হয়েই থাকবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতায় তৃণমূলের অফিস নিয়েও এখন চূড়ান্ত টানাপোড়েন। বাড়ি খালি করাতে চান বাড়ির মালিক, ফলে কলকাতায় ঠিকানা নিয়ে সংকট, দিল্লিতেও ঠিকানাহীন। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। ফের বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বেসুরোরা। বৈঠকে বেশ কয়েকজন তৃণমূল সাংসদ রয়েছেন সূত্রের খবর। ভূপেন্দ্রের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আছেন। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক। সোমবার লোকসভার স্পিকারকে বেসুরোদের চিঠিতে 20 জন সাংসদের সই বলে দাবি করেন কাকলি ঘোষ দস্তিদার। সোমবারও দিল্লিতে দফায় দফায় বৈঠক তৃণমূলের বেসুরোদের। লোকসভায় বেসুরোদের দলনেতা হওয়ার পথে কাকলি ঘোষ দস্তিদার। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। বাংলার উন্নয়ন ও দেশের নিরাপত্তার স্বার্থে একজোট, মন্তব্য কাকলির। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो संसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखिएगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ है। हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए, उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। তৃণমূলে ফাটল আরও চওড়া। এবার বিদ্রোহী শিবিরে শত্রুঘ্ন সিনহাও। দিল্লিতে মালা রায়কে নিয়েও জোর জল্পনা। তৃণমূলের এই ফাটল আরও চওড়া হচ্ছে। এবার বিদ্রোহী শিবিরে আরও দুজনের নাম উঠে আসছে। একজন শত্রুঘ্ন সিনহা, আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিউজ 18 বাংলায় বেসুরোদের এক্সক্লুসিভ তালিকা রয়েছে। শত্রুঘ্ন সিনহা রয়েছেন এই তালিকায়, আর কে রয়েছেন এবং তাদের এই বেসুরো হওয়ার রিজন কি জানবো। সহকর্মী কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে নিউজ রুম থেকে। কমলিকা, দেখো, আমাদের কাছে সেই এক্সক্লুসিভ যে তালিকা আছে, সেই এক্সক্লুসিভ তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এর থেকে সবচেয়ে এই বিষয় এই কোটা তালিকার মধ্যে সবচেয়ে যে নাম সবচেয়ে বেশি আশ্চর্য, সবাই আশ্চর্য হয়ে যাবে যে নামে, সেই নামটা তুমি এক্ষুনি বললেন, সেই নামটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা। এবং তিনি এখানে এসেছিলেন, তিনি আসানসোল থেকে জয়ী হয়েছেন, 2 লাখের কাছাকাছি ভোটে তিনি জয়ী হয়েছিলেন। সেই শত্রুঘ্ন সিনহা এখন এই বেসুরোদের মধ্যে, অর্থাৎ বেসুরোদের কার যে তাল কেটেছে সেটা বলা এখন খুব কঠিন, কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে কয়েকজন রয়েছে তার যে পুরো তাল কেটে গেছে সেটা কিন্তু খুব
খুব পরিষ্কার। এবং এই লিস্টে যে নামগুলো রয়েছে, যে এক্সক্লুসিভ লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে এই নতুন নাম হচ্ছে শত্রুঘ্ন সিনহা। এবং যেটা জানা যাচ্ছে যে শত্রুঘ্ন সিনহাও এই যে নতুন যে ব্লক, এই নতুন ব্লকের মধ্যে তিনিও এসে উপস্থিত হয়েছেন। এবং আরও যে নামগুলো রয়েছে, অবশ্যই খলিলুর রহমান রয়েছেন জঙ্গিপুর থেকে, বহরমপুর থেকে রয়েছেন ইউসুফ পাঠান, ব্যারাকপুর থেকে রয়েছেন পার্থ ভৌমিক, বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদার, তিনি শুরু করেছিলেন এবং তিনি দলনেত্রী হবেন। মথুরাপুর থেকে বাপি হালদার, দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মালা রয়ের নামও এর মধ্যে আছে, তিনি দিল্লিতে, এটা আমরা জানি, এবং তার নামও রয়েছেন। মালা রয় একজন অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো সাথী, সেই মালা রয় তিনিও দিল্লিতে আছেন এমনটাই জানা যাচ্ছে। এবং এই লিস্টে তার নাম দেখেও বেশ অবাক হয়েছি। আরামবাগের সাংসদ মিতালি বাগ তিনি রয়েছেন ঝাড়গ্রাম থেকে কালীপদ সরেন, তিনি তো দিল্লিতে রয়েছেন, তিনি ফোনে কথাই বলছেন। জুন মালিয়াকে দেখাই গেছে যে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে গেছেন এবং তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, সেদিনকেও তাকে দেখা গেছিল শতাব্দী রায়ের বাড়ির মিটিংয়ে। শতাব্দী রায় নিজে তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন, নিউজ 18 বাংলার সঙ্গে তিনি এক্সক্লুসিভলি কথা বলেছেন। বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, তাকেও ছবিতে দেখা গেছে। বর্ধমান পূর্ব শর্মিলা সরকার, তিনি ফোনে জানিয়েছেন 2-3 দিন আগেই। কিন্তু আসানসোলের শত্রুঘ্ন সিনহা কিন্তু সত্যি এমন একটা নাম যেটা নতুন সংযোজন এবং যেটা অবাক করে দেওয়ার মতো। বোলপুর থেকে অসিত মাল, তাকেও ছবিতে দেখা গেছে। শতাব্দী রায় বীরভূম থেকে বলেইছি, এবং রচনা ব্যানার্জিও এই দিকেই যাচ্ছে এমনটা জানা যাচ্ছে। তবে সব থেকে বড় চমক অবশ্যই শত্রুঘ্ন সিনহা, কারণ কেউ ভাবতে পারেনি যে শত্রুঘ্ন সিনহা তিনি এই যারা বিদ্রোহী বা যাদের এখন বলা যেতে পারে এরাই সুরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যারা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়ালিস্ট যারা, তাদের তাল এবং সুর দুটোই কেটে গেছে। এবং এই যাদেরকে বেসুরো বলা হচ্ছে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। আরও ভাঙছে তৃণমূল। সুখেন্দু শেখরের পর এবার সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব, তৃণমূলও ছাড়লেন সুস্মিতা দেব। রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 11 হলো। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন সুস্মিতা, এই ছবি সামনে এসেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে বৈঠকে সুস্মিতা। আমি আমার ব্যক্তিগত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেটার জন্য আমি সর্বভাবে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। এবং যে রাজ্যসভার সিটটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আমি মনে করি যে পার্টি ছাড়ার পরে সেই সিটে বসাটা ঠিক হবে না। স্বাধীনভাবে কেউ কাজ করতে পারছিলেন না, সবটাই চাপিয়ে দেওয়া হতো, মন্তব্য তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার। কেউ মুক্ত বাতাসে তো কাজ করতে পারতো না, সবই তো চাপিয়ে দেওয়া হতো। রাজ্যসভার যারা সাংসদ তারাও কি স্বাধীন চিত্তে কাজ করতে পারতো না তো। এমত অবস্থাতে তারা হয়তো কোথাও মনে করেছে যে যদি কাজই না করতে পারি আর এই পদে থেকে লাভ কি, তাই জন্যই হয়তো এইরকমভাবে ইস্তফা দিয়ে যাচ্ছেন। এবার বেসুরোর সায়নী ঘোষ, রিজু দত্তের এক্স পোস্টে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সায়নী ঘোষ, যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী। ভরাডুবির পর তৃণমূলে একাধিক পদত্যাগ দেখছে রাজ্যবাসী। ভরাডুবির পরেও পদ ছাড়েননি সায়নী। সূত্রে খবর, মঙ্গলবারই বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন সায়নী ঘোষ। অন্ধের মতো অভিষেকের উপর নির্ভর করেছেন মমতা, এতেই ডুবেছে দল, তোপ শতাব্দী রায়ের। Mamata Banerjee also depends on Abhishek. It's a wrong, totally depends on Abhishek. It's a wrong decision. She's a very powerful politician. She knows everything, but she's done wrong things. Maybe it's a Dhritarashtra. অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা। দিল্লিতে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক। তৃণমূলের ভাঙন নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে বলে খবর।
বিজেপিকে ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, বার্তা সোনিয়া গান্ধীর। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি, বলেছেন সোনিয়া গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী, সূত্রের খবর। 3 ঘন্টা নাগাদ মিটিংটা চললো। ওই মিটিং এ 10 জনপথে হচ্ছিল, যেখানে সোনিয়া গান্ধী থাকেন, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো কলকাতা চলে গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো এখানে আছে। আমার যে সোর্সেসরা বলছে ওখানটায় অনেকক্ষণ ধরে এই কথা নিয়ে আলোচনা হলো যে কেন তৃণমূল কংগ্রেস ভাঙছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালো আর সোনিয়া গান্ধীও বললো কি যখন আমি রাজনীতিতে প্রথমবার এসেছিলাম তখন আমার পলিটিক্যাল পার্টির এই অবস্থা ছিল, কংগ্রেস পার্টিকে অনেক লোকরা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু আমি লড়লাম আর আমি আজকে এই মুহূর্তে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল পার্টি। তো উনি মমতা ব্যানার্জিকেও বোঝালেন কি আমাদের সবাইদের একসাথে কাজ করতে হবে, আর আমাদের তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মাঝখানটায় যত ঝগড়া ছিল সেই ঝগড়াটাকে আমাদের ভুলে যেতে হবে। এখন অব্দি মার্জার এর কোনো কথা বলা হয়নি, কেন এই ডিসিশনটা এখন কংগ্রেস টপ লিডারশিপ পরে নেবে। কেন এই ডিসিশনটা কিন্তু কংগ্রেসের জন্য অত ভালো না, কেন কংগ্রেসের চিন্তা হচ্ছে যে ওদের যে পার্টি ওয়ার্কার আছে, যে কাডার আছে, ওরা অনেকটা ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যখন প্রথমবার তৃণমূল কংগ্রেসের সরকার বানানো হলো পশ্চিমবঙ্গে, আর যতই কংগ্রেস ওয়ার্কার্স ছিল ওদের উপরে অ্যাটাক হতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাকটা নিজে লিড করতো। তো এখন যদি আমরা যাই তৃণমূল কংগ্রেসকে নিজে নিয়ে আর আমরা তৃণমূল কংগ্রেসের পাশে যাই, তাহলে এর মানে এটাই হলো যে আমাদের ওয়ার্কারকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওইদিকে যদি আপনি তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে আমরা চেষ্টা করছি, আমরা লড়ছি কি এই পার্টিটা না ভাঙুক, যারা লয়াল আছে ওরা থাকবে। আর আমি যদি এখন মার্জারের কথা বলি, আমাদের যে পার্টি ওয়ার্কারদের কাডার আছে ওরা কি ভাববে, ওরা কি আমাদের সাথে থাকতে চাইবে? তৃণমূল এবার কি করবে এই নিয়ে কি বললেন অধীর চৌধুরী, শুনবো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আপনি দেখছেন কিরকম ভাঙাভাঙি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কি আপনার মনে হয় যে কংগ্রেস পার্টির জন্য বেস্ট চান্স? কেন ওই মার্জার ফার্জার করতে গেলে কংগ্রেসেরই লোকসান হবে। বেটার চান্সের কথা বলছি না, আমার বক্তব্য হচ্ছে নির্বাচনের পর যখন একটা সরকার চলে গেল, টিএমসি সরকার, যাদের বিরুদ্ধে মানুষের যেমন অভিযোগ ছিল আমাদের অভিযোগ ছিল, এবং আমাদের লড়াইটা করতে হয়েছিল টিএমসির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে। কিন্তু আমরা মূলত মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর আমরা যেহেতু তাদের সরকার, সেই সরকারের অত্যাচারের শিকার হয়েছিলাম আমরা বেঙ্গলে। স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির কর্মীদের মধ্যে চরম এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, আক্রোশ, ক্রোধ সব ছিল এবং আজও আছে। এবার পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে, নতুন যে সরকার এসে আগামীতে তাদের হয়তো আক্রমণের শিকার হব আমরা। কিন্তু এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত যদি বাংলায় আমরা দেখি, তাহলে বিরাট সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক কংগ্রেসের ওয়ার্কার, তারা মনে করে মমতা ব্যানার্জির জন্যে, তৃণমূলের হারমাত বাহিনীর জন্য, তৃণমূলের অত্যাচার এবং দুর্নীতির জন্য বাংলায় মানুষ যেমন তৃণমূলের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছে, কংগ্রেস কর্মীদেরও ক্রোধ যথেষ্ট আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথায় মার্জার হবে, কোথায় অ্যাকুইজিশন হবে, এসব নিয়ে না আমি জানি না ওয়ার্কাররা জানে। তো স্বাভাবিক বাংলার কংগ্রেস যারা কর্মী তারা কিন্তু ব্যাপারটা বুঝতে আছে, তার ধন দিয়ে, যাকে বলে ধন দিয়ে আছে, কনফিউশনে আছে। বাকি আমার পার্টি যখন ব্যাপারটাকে পরিষ্কার করবে তখন আমরা জানতে পারবো, তার আগে তো কিছু বলতে পারি না। নেতিবাচক রাজনীতি করলে সেই দল চিরস্থায়ী হয় না, তোপ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের। একটি রাজনৈতিক দল জন্মগ্রহণ করার 28 বছরের মধ্যে পরাজিত হওয়ার 1 মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে, এটা কল্পনার অতীত ছিল। এই দলটি যখন তৈরি হয়, আমি সেদিন প্রদেশ কংগ্রেস দপ্তরে বলেছিলাম, যদি কোনো রাজনৈতিক দল কেবলমাত্র নেগেটিভ পলিটিক্সের উপর ভিত্তি করে আদর্শকে সামনে না রেখে লড়াই করে, তাহলে সেই দলের অস্তিত্ব বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে কোনোটাই অসম্ভব নয়, সবকিছু সম্ভব হতে পারে, কিন্তু কতগুলো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে, সেই অ্যাসপেক্ট গুলোকে ওদের শর্ট আউট করতে হবে। কংগ্রেস সর্বভারতীয় ভিত্তিতে যে সংঘাতের লড়াই শুরু করে দিয়েছে, স্বাভাবিকভাবে কংগ্রেস চাইবে যে সেই রাজনৈতিক প্রাঙ্গণে আরো অনেকে এসে যোগদান করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাতে যোগদান করা কতখানি সম্ভব সেটা সম্পূর্ণভাবে দিল্লির উপরে নির্ভর করে। অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা, রাজনীতিতে সবই সম্ভব, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। देखिए, पॉलिटिक्स है आर्ट ऑफ पॉसिबिलिटीज।
संभावनामय शिल्प है। तो कल कुछ भी हो सकता है। बीजेपी का विरोध में लड़ने का एकदम ताकत लेके, मन बना के, विदाउट कॉम्प्रोमाइज हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस फॉर द डाउन ट्रोडन पीपल, फॉर द सफरर पीपल, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा उसके लिए हमारा डोर इज ओपन। তৃণমূলকে নর্দমার জলের সঙ্গে তুলনা আব্দুল মান্নানের। নর্দমার জল যদি পুকুরে পড়ে বা নদী, নর্দমার জল গঙ্গায় পড়ে গঙ্গার পবিত্র জলকে নষ্ট করে দিয়েছিল। রাজীব গান্ধীকে গঙ্গা অ্যাকশন প্ল্যান করে সেই জলকে পবিত্র করতে হয়েছে। তৃণমূলের এখনো যারা আছে তারা তো সেই নর্দমার পরিত্যক্ত জল ছাড়া আর কিছু নাই। ওগুলোকে নিয়ে কংগ্রেস কেন নিজের ক্ষতি করবে? অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা, খোঁচা মন্ত্রী তাপস রায়ের। যখন যেটা প্রয়োজন পড়ে, এখন বিপদে রয়েছে, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব ধরে জানে। রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানে। যদি দুপার্টির ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে। আমরাই তৃণমূল, আমরা কারো সঙ্গে মিশছি না, মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না। কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস, সংখ্যাটা 64 পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। কংগ্রেসে যুক্ত হওয়ার জল্পনা ভিত্তিহীন, তৃণমূল সূত্রের খবর। মার্জার নয়, শক্তিশালী জোটই লক্ষ্য। বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ। তৃণমূল সূত্রে এমনই খবর।